আমাদের একটা প্রেমের উপন্যাস পড়ার পরে অনেকের ওই প্রেম করতে ইচ্ছে করে। একটা অ্যাডভেঞ্চার বই পড়ার পরে আমাদের সকলের ইচ্ছে হয় আমরা একটা অ্যাডভেঞ্চারে চলে যাই। আবার আমরা একটা ডিটেকটিভ উপন্যাস পড়ার পরে শার্লক, এরকুল, কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ, তিন গোয়েন্দা, মাসুদ রানা যেটাই পড়ি না কেন, আমাদেরও জীবনে একবার না একবার মনে হয়েছে যে আমরাও যদি একটু বা সম্পূর্ণই ডিটেকটিভ হতে পারতাম অনেক ভালো হতো। অনেকে আবার এটা চর্চা করেছি, অনেক গোয়েন্দাগুলি করেছি আর কি ছোটোবেলায়, ছোটো ছোটো বিষয় আর কি। তো তেমনই কিছু কিছু বই আছে যেগুলো পাঠ করার পরে বইগুলো আমাদেরকে উৎসাহিত করে জ্ঞানী হতে। ঠিক তেমন একটি বই হচ্ছে আহমদ সফার যদ্যপি আমার গুরু। এখানে গুরু বলতে বোঝানো হয়েছে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে। আহমদ সফা এবং আব্দুর রাজ্জাকের সম্পর্কটা ছিল দীর্ঘ 27 বছর। এত লম্বা একটা সময় ধরে একজন মানুষকে, তাও যদি সে মানুষটা হয় আহমদ সফা, তাহলে তাকে এত দীর্ঘ সময়, দীর্ঘ 27 বছর ধরে মনোমুগ্ধ করে রাখা যায় না আর কি। কিন্তু এই জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সেটা পেরেছিলেন। তিনি আহমদ সফাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন দীর্ঘ 27 বছর, যেটা একটা অনেকটাই নজিরবিহীন কাহিনী আর কি। যেহেতু আমরা জানি মানুষ অপর একজন মানুষের প্রতি খুব সহজে যেই অ্যাফেকশনটা থাকে, যেই ভক্তি শ্রদ্ধা থাকে, সেটা খুব জলদি চলে যায় আর কি সেই মানুষটাকে কাছে গেলে। আমরা বইতে জানতে পারি প্রথম দিকের পাঠে যে আহমদ সফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তার পিএইচডি ডিগ্রি নিতে আর কি, মানে পিএইচডি গবেষণা করবেন তারপরে নিবে আর কি। সেখানে তিনি যাবার পরে উনি কয়েকজনকে জিজ্ঞেস করে যে তিনি তার পরামর্শদাতা, মানে পরামর্শদাতা হিসেবে তিনি কাকে চাইতে পারেন। তখন ওনাকে কয়েকজন বললো যে আপনি প্রফেসর আব্দুর রাজিকের কাছে যান। তো তিনি যখন গেলেন পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে আব্দুর রাজাকের কাছে একটু সুপারিশ করতে যে আপনি আমার পরামর্শদাতা হয়ে যান আর কি। উনি যাওয়ার পরে দেখলেন যে আব্দুর রাজাক তার ঘরের মধ্যে একটা খাটের উপরে শুয়ে আছে আর কি, কাঁথা একটু নাক পর্যন্ত দিয়ে। উনি গিয়ে বললেন, মানে আমর সাহেব গিয়ে বললেন যে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। তো আব্দুর রাজাক তখন আহমদ সাফাকে দেখেও না দেখার ভান করে কাঁথা মুড়ি দিয়ে আবার পাশ ফিরে শুয়ে গেলেন আর কি। তখন আম, আহমদ সফার এটা অনেকটাই নিজের কাছে এটা অনেক খারাপ লাগে যে আমি তো অতটা সাধারণ একটা মানুষ না, আমার 2-3টা বই অলরেডি বের হয়ে গেছে, উনি আমাকে দেখে এইভাবে নেগলেক্ট কীভাবে করতে পারে আর কি। তারপর আহমদ সফান এটা জেদবশত আব্দুল রাজাকে ডাকতে থাকে এবং তাদের মধ্যে কথোপকথন হয়, একটা সম্পর্ক তৈরি হয় আর কি। এরপরে এই বইটাতে আব্দুর রাজ্জাক এবং আহমদ সফার মধ্যে দীর্ঘ 27 বছর ধরে যে কথোপকথনগুলো হয়েছিল আর কি, তার মধ্যে থেকে আহমদ সফা তার স্মৃতি থেকে বেশ কিছু ভালো ভালো স্মৃতি কথোপকথনগুলো আমাদের সামনে তুলে ধরেন বইগুলোর মাধ্যমে আর কি। কখনো সেখানে চলে আসে অর্থনীতি, কখনো ফিলোসফি, কখনো ওয়ার্ল্ড পলিটিক্স, কখনো ইতিহাস, কখনো ভূরাজনীতি, মানে বিবিধ সকল কিছু বিষয় আর কি এই বইটাতে আমরা বিভিন্ন জ্ঞান গর্ভমূলক কথাবার্তা শুনতে পাই। এবং এছাড়াও আমরা এই বইটিতে অনেক বিখ্যাত মানুষ, হতে পারে সেটা আমাদের উপমহাদেশের বা ওয়ার্ল্ড পলিটিক্সের বা অনেক গণ্যমান্য ব্যক্তি, আমাদের সাহিত্য নিয়েও অনেক গণ্যমান্য মানুষের কথা আমরা শুনতে পাই, লেখা পড়তে পারি আর কি ওনাদের। এবং আব্দুর রাজ্জাকের ওই বিশেষ ব্যক্তিবর্গের সম্পর্কে যে পার্সপেক্টিভ ছিল আর কি, সেটা আমরা দেখতে পাই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আর কি। এছাড়াও আমার এই বইটি থেকে সবচেয়ে ভালো লাগে 2টি লাইন বই নিয়ে আর কি। প্রথমটা হচ্ছে যে আব্দুর রাজ্জাক আহমদ সাফাকে বলছেন যে আপনি যখন কোনো এলাকাতে যাবেন, সেখানে যাওয়ার পরে সেখানকার লাইব্রেরিতে দেখবেন যে তারা কোন বিষয়ে বই পড়ে। মানে একটা লাইব্রেরিতে যে বিষয়ে সবচেয়ে বেশি বই থাকে, আপনি সেই বইগুলো দেখে বুঝে নিতে পারবেন যে সে এলাকার মানুষগুলোর মননশীলতা, বুদ্ধিবৃত্তি আসলে কীরকম। যদি গিয়ে দেখেন যে সেখানকার লাইব্রেরিগুলোতে আসলে পাঠ্য ব্যতীত, পাঠ্য বই এবং গাইড ব্যতীত আর কোনো বই নেই, তাহলে বুঝে নেবেন এখানকার মানুষ আসলে মননশীলতা, চিন্তা ভাবনা অতটা উন্নত না, জাস্ট একাডেমিক গদবাঁধা বই তারা পড়ে আর কি। আবার যদি দেখেন যে সেখানে একাডেমিক বইয়ের পাশাপাশিও অন্যান্য বই রয়েছে, সেগুলো আপনি বিশ্লেষণ করে আবার বুঝতে পারবেন যে আসলে তারা কোন ধরনের বই পড়ে। কি সেখানে ধর্মীয় বই বেশি, নাকি কবিতার বই বেশি, নাকি গল্পের বই বেশি, উপন্যাস বই বেশি, আবার গল্পে কি শিশু কিশোর গল্প, আবার ধরেন প্রবন্ধ থাকলে সেগুলো আবার কোন বিষয় রয়েছে আর কি। তো এই বইগুলো লাইব্রেরিতে বইগুলো অ্যানালাইজ করে আপনি বুঝতে পারবেন যে একটা এলাকার মানুষরা আসলে কোন বিষয়ে কথাবার্তা বেশি বলে, তাদের মননশীলতা কীরকম আর কি। আরেকটা লাইন হচ্ছে যে উনি আব্দুর রাজ্জাক আহমদ সাফাকে বলছেন যে আপনি যখন একটা বই পড়লেন, তখন সেই বইটা যদি আপনি নিজের ভাষায় লিখতে না পারেন, হতে পারে ওই বইয়ের লেখকের মতো আপনার ভাষা শক্তিশালী না হতে পারে, কিন্তু
আপনি যদি ওই বইটা নিজের ভাষায় লিখতে না পারেন, ঠিকমতো রিপ্রোডিউস করতে না পারেন, তাহলে বুঝে নিবেন যে আপনার আসলে ওই বইটা পড়াই হয়নি। হতে পারে আপনি ২০০ পৃষ্ঠার একটা বই পড়লেন, যেকোনো একটা বিষয়ে, কোনো একটা ফিলোসফি নিয়ে, কোনো একটা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, এবং আপনি ওই ২০০ পৃষ্ঠার বই যদি আপনি নিজের মতো করে ২০ পৃষ্ঠাও লিখতে না পারেন, তাহলে এটা অবভিয়াসলি হবে যে আসলে আপনি বইটা বুঝতে পারেননি। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আরকি। এছাড়াও বইতে উঠে আসে এস এম সুলতানের বেশ মজার একটা ঘটনা। আ এস এম সুলতানকে আহমদ ছফার ভাষায় অনেকটা নেগলেক্ট করা হয়েছিল তৎকালীন সমাজে আরকি। মানে যারা শিল্প সাহিত্য করে আরকি। তখন আহমদ ছফা এস এম সুলতানকে পরিচয় করিয়ে দেন প্রফেসর আব্দুল রাজ্জাকের সাথে। তো এখানে অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা যে যখন এস এম সুলতান আব্দুল রাজ্জাকের বাসায় যান, যাবার পরে ২ দিন পরে আহমদ ছফা আবার যায় আব্দুল রাজ্জাকের বাসায়, গিয়ে দেখে যে এস এম সুলতান নেই। তিনি জিজ্ঞেস করেন যে এস এম সুলতান কোথায়? তখন আব্দুল রাজ্জাক বলে যে উনি তো গঞ্জিকা খেতে গিয়েছেন আরকি। তখন আহমদ ছফান একটু অবাক হয় যে এইখানে এস এম সুলতান গুনচিকা খাবার লোক কোথায় পায় আরকি। তখন আব্দুল রাজ্জাক একটা ইন্টারেস্টিং কথা বলে যে যারা এগুলো খায় তাদের গায়ের গন্ধ শুকেই মানুষ চলে আসে আরকি। তারা যেখানে যায় এরকম গুনচিকা খাবার মানুষজন জুটিয়ে ফেলে আরকি। বইটা পাঠের শুরুর দিকে আপনার কাছেও মনে হতে পারে যে একজন মানুষ এতটা জ্ঞানী কিভাবে হতে পারে? আহমদ ছফাকে কিছু মানুষ বলেছিল যে আব্দুর রাজ্জাক আসলে ততটা জ্ঞানী না যতটা মানুষে বলে। উনি আসলে কোনো বই ঠিক ততটা ভালো করে পড়েন না। উনি আসলে বইগুলোর সারসংক্ষেপ পড়ে ফেলেন। যেমন বর্তমানে আমরা বই রিভিউ পড়ি। ঠিক ঠিক তেমনই অনেকে বলতে আসলে আব্দুর রাজ্জাকও ঠিক তেমনই বইয়ের সারসংক্ষেপ পড়েন। কারণ একজন মানুষের পক্ষে এত বই পড়া পসিবল না। তো আপনার কাছে তখন মনে হবে আসলে একজন মানুষকে এই যে এনসাইক্লোপিডিয়া বলা হচ্ছে, জীবন্ত বিশ্বকোষ, সেটা তো সম্ভব না। একজন মানুষ একসাথে এত জ্ঞানী কিভাবে হতে পারে? আপনার মনে সংশয় আসবে তখন। কিন্তু যখন আপনি বইটা ধীরে, ধীরে পড়ে শেষ করবেন এবং শেষে গিয়ে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে না, এটা আসলে একটা মিথ্যা কথা। আব্দুর রাজ্জাক আসলেই ঠিক ততটাই জ্ঞানী ছিল। মানুষ উনাকে যতটা জ্ঞানী মনে করত। তা না হলে একজন মানুষ কোনো একটা বিষয়ে এত গভীরভাবে চিন্তা করতে পারত না। যে চিন্তার প্রতিফলনটা আমরা এই বইটার প্রতিটা পৃষ্ঠায় দেখি। কিন্তু আমাদের প্রতি দুঃখের কথা হচ্ছে এই এত জ্ঞানী গুণী একজন মানুষের নিজের লেখা কোনো বই নেই। আমাদের অন্যের বই পড়েই এই বিখ্যাত এবং জ্ঞানী একজন মানুষের সম্পর্কে জানতে হচ্ছে। ধন্যবাদ।